গত ক্লাসের সামারিটা ছিল আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে যারা মেধাবী তাদেরকে একটি কথা আমি বলেছিলাম, যে সকল বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যায়। মনে আছে তো তোমাদের সবার? যেমন আমার বাবা 5 বছর ধরে কানাডায় বসবাস করছে। মাই ফাদার হ্যাজ বিন লিভিং ইন কানাডা ফর 5 ইয়ার্স। এই যে হ্যাজ বিন লিভিং ইন কানাডা এটি যেমন সঠিক, মাই ফাদার হ্যাজ লিভড ইন কানাডা ফর 5 ইয়ার্স এটিও সঠিক। এটি ছিল ওই টাইটেল পড়ার একটা চাকরির প্রশ্ন ফেস করার একটি মানে রিয়েলিটি, বাস্তবতা বলতে পারি আমরা। ঠিক এক্স্যাক্টলি 45 BCS কিন্তু এমন একটি প্রশ্নে পড়েছে যেখানে অপশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো অপশনই ছিল না, বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাইট করেছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দুটি টেন্স নিয়ে কথা বলবো ছোট্ট করে, একটি হলো পাস্ট ইনডেফিনাইট এবং আরেকটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফার্স্ট ইনডেফিনাইট টেন্স শুধু গঠন প্রণালীটা একটু বলতে হবে দেখি, রেশমি বলো দেখি, এবং একটি ডেফিনেশন বলতে পারো কিনা। ফার্স্ট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ, সে বলছে ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 প্লাস এক্সটেনশন। আমরা অবজেক্ট শব্দটা ব্যবহার করি না, বিকজ object is not a compulsory part of an English sentence. Is not a part of a huh? compulsory part নয় ইংলিশ সেন্টেন্সের, and that's why সাবজেক্ট এন্ড ভার্ব হলে একটি ইংলিশ সেন্টেন্স হয়ে যায়। আসলে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন, ভার্বের 2 নাম্বার রূপের কথা বলছি। এখন ছোটবেলায় টেন্স পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে এটি আমরা এভাবে শিখেছিলাম: কোনো কাজ অতীতে শেষ হয়েছে এবং বাংলা বাক্যের শেষে ল, লে, লাম, ততে, তাম থাকলে পাস্ট টেন্স লিখতে হয়। তো এটি তো আমরা শুধুমাত্র ট্রান্সলেশন পারপাজে শিখেছিলাম, বাট চাকরির পরীক্ষায় যে প্রশ্ন পড়ে সেখানে তো বাংলায় ল, লে, লাম, ততে, তাম দেওয়া থাকবে না। তাহলে আমরা কি করে নিশ্চিত হব একটি বাক্য আমাকে পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে? সো সেটি জানার আগে আমরা দু একটা উদাহরণ সাহায্যে স্ট্রাকচারটা আগে কনফার্ম হয়ে নিই। তাহলে খুব ছোট ছোট উদাহরণ: সে বাড়ি গেল। সে এটি অতীতকালে গিয়েছে কিন্তু কখন গিয়েছে নট সার্টেন। তারপরেও এটি পাস্ট টেন্সে যদি আমরা লিখি, কি লিখতে হবে বলো? হি ড্যাশ হোম। তাহলে ভার্ব হলো মেন ভার্ব যদি গো হয়ে থাকে, ভার্বের এটা V1, ভার্বের 1 নাম্বার রূপ। ভার্বের 2 নাম্বার রূপ কোনটা বলো? গো ওয়েন্ট। ওয়েন্ট। এবং ফাইনালি 3 নাম্বার রূপ হলো গো ওয়েন্ট গন। সো ভার্বের 2 নাম্বার রূপ হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল। তাহলে সাবজেক্ট এবং ভার্বের 2 নাম্বার রূপ যেখানে থাকে এটি পাস্ট ইনডেফিনাইট টেন্স। অশ্বিরা দাস বলো দেখি, আই রিড আ বুক। আমি একটি বই পড়লাম। এটি কি পাস্ট টেন্সে লিখেছি নাকি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখেছি? আর ইউ শিওর কোন টেন্সে বাক্যটা লেখা? কে বলতে পারবে? স্যার, রিটের তিনটা রূপই একই রকম। তাহলে বাক্যটা কোন টেন্সে লেখা? স্যার, আমরা যখন যেভাবে ধরবো তখন সেভাবেই হবে। মানে বাক্যটা যদি এখন প্রেজেন্ট আমরা ইনডেফিনাইট প্রেজেন্ট টেন্সে টেন্সেও ধরি রাইট, তাহলে প্রেজেন্ট পাস্ট টেন্স আবার ধরলেও পাস্ট টেন্স পাস্ট রাইট। টেন্স রাইট। এইবার বলো তো কোন টেন্সে রাইট? হি রিড আ বুক স্যার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট স্যার। শুধুই পাস্ট ইনডেফিনাইট। এখন আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলার কোনো সুযোগ নেই, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতে হলে সাবজেক্ট থার্ড এস পারসন বাই এস। সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস এস থাকে। বাই এস যোগ হতে হতো। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি পাস্ট ইনডেফিনাইট টেন্স হলো সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ থাকে, এটি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু চাকরিতে যে প্রশ্ন পড়বে সেখানে তো একটি বাক্য পাস্ট টেন্সেই লিখতে হবে, এটি আমরা কিভাবে নিশ্চিত হব? ক্লিপস্টোফেলে বলা আছে অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে কেবলমাত্র তখনই পাস্ট ইনডেফিনাইট টেন্সে উত্তর করতে হবে। আই রিপিট, একটু মিউট করে নিতে হবে সুশান্ত। সুশান্ত কুণ্ডু মিউট করে রাখো, তোমার বাসার পাশে মনে হয় সাউন্ড হচ্ছে মেবি। সবাই আমার সাথে সাথে একমত হই। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ হলে এটি পাস্ট টেন্সে লেখা। হ্যাঁ, আমি প্রতিদিন বা অতীতের অভ্যাস বোঝালে একটি বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়, এটি স্ট্রাকচার মাত্র। এই টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কোনটা বলো তো? পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ডিড। কাজে একটি বাক্যকে, একটি ইংলিশ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বের দরকারটা কি? হেল্পিং ভার্বের দরকার দুটো পারপাজ রয়েছে।
একটি পারপাস হলো একটি বাক্যকে নেগেটিভ করার জন্য দরকার, অথবা একটি বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্য দরকার। সে বই পড়লো আর সে বই পড়েনি। সো এই যে পড়েনি যদি বলতে হয়, তাহলে তখন কিন্তু আমি নেগেটিভ করছি, দেখো হি হি ডিড ডিড নট। এই যে ডিডেন্ট বা ডিড নট ইউজ করার কারণে তখন কিন্তু ভার্বের এক নাম্বার রূপই ব্যবহার করেছে, V1, কিন্তু এটা V2 নয়। তখন হি ডিডেন্ট রিড আ বুক, সে একটি বই পড়েনি। তাহলে নেগেটিভ করার জন্য আমরা অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিই। আবার যদি বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্সে রূপান্তর করতে চাই, সে কি একটি বই পড়েছিল, তাহলেও আমাদের অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে, ডিড এবং এরপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু তখন মনে রাখতে হবে এটা কিন্তু V1 হিসেবে ব্যবহার হয় যখন ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কনভার্ট করা হয়। এই কারণে আমি অন্য আরেকটি বাক্য দিয়ে দেখাচ্ছি তোমাদের। সে কি একটি বই পড়েছিল? এবার একটি ট্রান্সলেশন তোমরা করবে। সে কি একটি অ্যাপেল খেয়েছিল? ট্রান্সলেশন করো দেখি, অনিক মাহমুদ। সে একটি অ্যাপেল খেয়েছিল, এটা আগে করো দেখি। হি, সাবজেক্ট, ভার্বের 2 নাম্বার রূপ কি হবে বলো? স্যার এট স্যার, এট এটি। ATE, তাই এটি না? হি এট অ্যান অ্যাপেল, সে একটি অ্যাপেল খেয়েছিল। এখন সে এনিথিং সে একটি অ্যাপেল খায়নি, ট্রান্সলেশন করো কি হবে? হি ডিড নট ডিডিং এট। তখন অ্যান খেয়াল অ্যাপেল। করো এখানে কিন্তু ভার্বের তখন মেন রূপটা ব্যবহার করা হবে, কারণ যখনই বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব তখন আর ভার্বের 2 নাম্বার রূপ না, তখন ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহৃত হবে, হি ডিডেন্ট ইট অ্যান অ্যাপেল। বুঝতেই পারছো, এই জায়গাটা সতর্ক করে দিচ্ছি তোমাদের, যখন বাক্যটাকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা হয় তখন এখানে ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহৃত হয়, যদিও পাস্ট ইনডেফিনাইট টেন্সে সবসময় ভার্বের 2 নাম্বার রূপ ব্যবহৃত হয়। তাহলে সে কি একটি আপেল খেয়েছিল, ট্রান্সলেশন কি হবে বলো? ডিড হি, এবং বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন। যাই হোক, আমাদের মেন পারপাস, আমরা যারা চাকরির পরীক্ষার্থী তাদের কিন্তু পরীক্ষায় ট্রান্সলেশন করতে হবে না, আমাদের সতর্ক থাকতে হবে। বাক্যটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলে তখন ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহৃত হয়, যদিও বাক্যটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। এবার আসো, কিভাবে আমরা নিশ্চিত হব পরীক্ষার হলে একটি বাক্য আমাকে পাস্ট ইনডেফিনাইট টেন্সে উত্তর করতে হবে? তাহলে সংক্ষেপে শিখলাম, পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ। সে একটি ছাতা গ্রহণ করেছিল, বা সে একটি ছাতা নিয়েছিল সাথে করে। হ্যাঁ, হি টেক অ্যান আমব্রেলা নাকি টুক অ্যান আমব্রেলা বলো তো দেখি, আমিনা খাতুন। স্যার টুক হবে। ধন্যবাদ, বিকজ টেক, টুক, টেকেন। হ্যাঁ, সো ভার্বের 2 নাম্বার ইয়েস রূপ স্যার। এটি হলে এটার নামই হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। তো যেহেতু পরীক্ষায় ট্রান্সলেশন কম পড়ছে, আমাদের আমাদের প্রশ্ন হলো উত্তর করতে হবে। সো একজন আমাকে একটু বলো দেখি, একটি বাক্য কখন পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়? চাকরির পরীক্ষায় যে প্রশ্ন পড়বে, আমি এর আগেও বলেছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকলেই কেবলমাত্র পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। আই রিপিট, কিভাবে নিশ্চিত হব চাকরির পরীক্ষায় যে একটি বাক্য পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে? কথাটা আরেকবার রিপিট করছি, ক্লিপ স্টপেলে বলা আছে অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকলেই পাস্ট টেন্সে লেখা যাবে। এখন প্রশ্ন হলো অতীতের সুনির্দিষ্ট সময় আসলে কোনগুলো? তোমরা যদি নোট করে লিখে নিতে চাও, যেমন আমি বোল্ড করে দিচ্ছি, দেখো ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সে থাকে, এগো থাকে, লং এগো, লং সিন্স শব্দটা থাকে, যেমন বিফোর যদি থাকে। আর কি কি বলো? লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইভিনিং, লাস্ট মর্নিং, এরূপ যদি শব্দ উল্লেখ করা থাকে তাহলে বাক্যটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। আর কখন পাস্ট টেন্সে লিখতে হয়? অতীতের কোনো সাল বা অতীতের কোনো মাস উল্লেখ করা থাকলে পাস্ট টেন্সে লিখতে হয়। অতীতের কোনো সাল, অতীতের কোনো মাস, অতীতের কোনো সময় উল্লেখ থাকলে বাক্যটি পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে এই বাক্যটা পাস্ট টেন্সে উত্তর করতে হবে। হ্যাঁ, জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট, রাইট হবে নাকি রোট হবে? একটু মিউট করে নিতে হবে। ফারজানা ইয়াসমিন, দেখো তোমার মোবাইল বাটনে স্টপ ভিডিও, স্টপ অডিও বা মিউট শব্দটা লেখা আছে, ওখানে টাচ করে নাও। স্যার রোড হবে। হ্যাঁ, তাহলে রাইটের ভি হল টু হলো রোড, অনেক মাহমুদ বলছে। আসমা আক্তার বলো, এই যে বিফোর শব্দটা থাকার কারণে, এই যে কিছু শব্দ আমি রেড কালার দিয়ে বোল্ড করেছি,
চাকরির পরীক্ষা এগুলো বোল্ড জি করে স্যার। দেওয়া থাকবে না, আমাদেরকে ধরতে হবে। সাধারণত এগুলোকে স্যার বলা হয়, দিস ইজ অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সাধারণত ইংলিশ সেন্টেন্সের শেষে থাকে। অ্যাডভার্ব একটি ইংলিশ সেন্টেন্সে তিনটি জায়গা দখল করে। তো মূলত এটি সেন্টেন্সের শেষেই থাকে ধরে নিলাম আপাতত। অ্যাডভার্ব ক্লাসে বিস্তারিত শেখানো হবে। তাহলে বিফোর মানে আগে, অর্থাৎ অতীতকালে ঘটে জি, যাওয়া ঘটনার সুনির্দিষ্ট অতীতকালের সময়। ঘটনা বোঝা যাচ্ছে এখানে। মুখস্থ আছে, একজনও বলতে এটা পারবে পাস্ট ইনডিফিনিট। সুনির্দিষ্ট সময়? সন্দীপ বলো দেখি, অতীতে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় কোনগুলো? স্যার, লাস্ট নাইট, লাস্ট ডে, ইয়েট, ইয়েস্টারডে, এগো। লং এগো, লং সিন্স, তারপরে স্যার বিফোর, হ্যাঁ। লং সিন্স। অথবা জি স্যার। অতীতের কোনো সাল, যেমন, হ্যাঁ, বলা হলো 2000 সাল, কোন একটা সাল বলে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, স্যার। যেমন আই লস্ট মাই মানি ব্যাগ ইন 2020, আমি 2020 সালে মানি ব্যাগ হারিয়েছি। এই যে অতীতের সাল বলা আছে। আমি 2015 সালে এসএসসি পাশ করেছি, আই পাসড এসএসসি ইন 2015। এই যে অতীতের সাল উল্লেখ করলেই বা অতীতের কোনো সময় বা মাস বছর থাকলেই পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। তাহলে সুনির্দিষ্ট চাকরি পরীক্ষায় কিভাবে উত্তর করবে এটা সার্টেন। ক্লিপস বলছে যদি সময় উল্লেখ করা না থাকে বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। যেহেতু বাংলা ট্রান্সলেশন পরীক্ষায় ললে লাম ততে তাম বাক্যের শেষে থাকবে না, সো আমাদেরকে নিশ্চিত হতে হবে অতীত নির্দেশক কিছু অ্যাডভার্ব অফ টাইম দেখে বাক্যটাকে লিখতে হবে। এবার আসো, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল সিম্পল পাস্ট টেন্স নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আজকের এক্সারসাইজটা দেখো। সো এখানে যতগুলো সেন্টেন্স মনে হয় এর আগেই প্র্যাকটিস করানো হয়েছে তোমাদের। তারপরে বলো দেখি, তমা এবং পপি খাতুন তোমরা দুজন বলো দেখি 15 নম্বর। দে ড্যাশ দেমসেলফ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। এই যে লাস্ট সামার আছে, দুঃখিত, লাস্ট সামার থাকলে বাক্যটা কোন টেন্সে লিখতে হবে? Past tense, sir. কি হবে? এনজয়, এনজয়স অর এনজয়েড? This past indefinite. দে এনজয়েড দেমসেলফ, হ্যাঁ, অ্যাট দ্য পার্টি লাস্ট সামার। সে স্টপড, সে থামালো, স্মোকিং 2 মান্থ এগো। সো এই যে অতীতকালে ঘটে যাওয়া ঘটনা, গ্যালিনমো কল্ড হিজ এমপ্লয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকানো কল না হয়ে কল্ড। ঠিক আছে, সো এভাবে আমরা উত্তর করতে পারবো। সো আসো, আজকের যে বাক্যগুলো তোমরা দেখতে পাবে সেটি হলো পাস্ট ইনডেফিনাইট নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, উত্তর করে আমাকে বলতে হবে। তো প্রথম, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কখন লিখতে হবে তার স্ট্রাকচারটা দেখে নিই একটু। বলো প্রিয়া দাস এবং আহ, সুশান্ত, তোমরা দুইজন বলো দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এর গঠন প্রণালীটা বলো। দুটো নিয়েই আমরা স্যার অতীত প্র্যাকটিসে যাব। বলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউস টেন্স হবে। আর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ও অজয়ের মূল ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর আরেকটি নাম হলো পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ মানে অতীতকালে চলমান যদি বোঝায়। তো গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস, বলো কি হবে, ওয়াজ বা ওয়াইএসএন মূল ভার্ব প্লাস আইএনজি। প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্স যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে, হ্যাঁ, ওয়াজ বা ওয়্যার। কখন ওয়াজ আর কখন ওয়্যার বসবে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার। যেমন আমি একটি চিঠি লিখছিলাম, ট্রান্সলেশন করা মিথুন হোসেন এবং মিতু শবনম। আমি একটি চিঠি লিখছিলাম, আই ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? আয়ের পরে কি হয়, ওয়াজ নাকি ওয়্যার? পল্লব পাল। আই ওয়াজ রাইটিং এ লেটার, একটু খেয়াল করি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আয়ের পরে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার। আই রিপিট, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়াজ এবং আয়ের পরেও কিন্তু ওয়াজ হয়। আই ওয়্যার হবে না, কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। মোখলেসুর রহমান বলো দেখি, তারা একটি ছবি আঁকছিল, হ্যাঁ, অঙ্কন করছিল, কি হবে? দে ওয়্যার, ওয়াজ নাকি ওয়্যার? They were they ড্রয়িং, were sir, হ্যাঁ, ড্র থেকে drawing a ড্রয়িং, picture. দে ওয়্যার ড্রয়িং এ পিকচার। ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি এরূপ থাকলে আমরা জানি বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। দে ওয়্যার ড্রয়িং এ পিকচার, তারা একটি ছবি আঁকছিল। শিক্ষক ছাত্রকে শাস্তি দিচ্ছিল, শিক্ষক তার ছাত্রকে, হ্যাঁ, সুনির্দিষ্ট একজন শিক্ষক, দ্য টিচার, কি হবে ট্রান্সলেশন? ওয়াজ নাকি ওয়্যার? স্যার ওয়াজ পানিশিং হিজ স্টুডেন্টস।
ধন্যবাদ, একজন ভালো বলেছে। পানিশিং বানান করতে পারে সে? স্যার PUNISH ওয়াজ ওই আইএনজি। পানিশিং, হ্যাঁ, হিজ সরি। স্টুডেন্ট, তার ছাত্রকে শাস্তি দিচ্ছিল। ওকে। সো অতীতকালে চলমান কোনো কাজ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর করতে হয়, কিন্তু প্রশ্ন হলো চাকরির পরীক্ষায় যে প্রশ্ন পড়বে আমরা কিভাবে নিশ্চিত হব যে এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে? আসলে আমরা কয়েকটা বিষয় নিয়ে নিশ্চিত হতে পারবো। প্রথমত, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চাকরির প্রশ্ন উত্তর করতে হলে সেই সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, একটা না দুটি ক্লজ থাকবে, এবং সেই দুটি ক্লজ হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত থাকবে। সো একটি রাইট ফর্ম অফ ভার্বের রুলস আমরা শিখে নিই। হোয়েন বা হোয়াইল দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে হয়, অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর করতে হয়। গ্রামারটা শুনে নাও, নোট আউট করে নিতে পারো। হোয়েন, হোয়াইল এবং অ্যাজ দ্বারা, এটি রাইট ফর্ম অফ ভার্বের গ্রামার। এছাড়া কখনোই আমরা নিশ্চিত হতে পারবো না যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি পাস্ট ইনডেফিনাইট হলে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই কথাটা রেকর্ডিং দেখে লিখে নিবে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপর আমরা প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। কোন কনজাংশনের কথা বলেছি বলো? হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি পাস্ট ইনডেফিনাইট হলে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখো, সে আমার অফিসে আসলো, হি কেম টু মাই অফিস। বলো বাক্যটা কোন টেন্সে লেখা রেশমি? এবং সুশান্ত কুণ্ডু, বলো তো বাক্যটা কোন টেন্সে লেখা? হি কেম টু মাই অফিস, সে আমার অফিসে আসলো, তো এটা পাস্ট ইনডিফিনিট লেখা। পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো হয়, আমাদের উদ্দেশ্য নট অনলি হেল্প ইউ টু লার্ন টেন্স, আমরা শুধু টেন্স শেখাচ্ছি না এখন, বরং কিভাবে চাকরিতে ফেস করবে। যেমনটা বলছিলাম, পরীক্ষার হলে একটি প্রশ্ন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে তা বোঝার টেকনিকের কথা বলছিলাম। দুটো ক্লজ থাকবে, হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন। কনজাংশনের কাজ হলো দুটি ক্লজকে জয়েন করানো। কনজাংশন ইজ কল্ড এ জয়নিং ওয়ার্ড। হি কেম, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা, হি কেম টু মাই অফিস। বলছিলাম একটি ক্লজ যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সে আমার অফিসে আসলো যখন, হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক, যখন আমি একটি বই পড়ছিলাম। এই যে হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক। পরীক্ষার হলে তোমাদের এখানে এই ভার্বের সাথে আন্ডারলাইন করা থাকবে, শুধু হোয়েন আই রিড এ বুক, হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক, হোয়েন আই হ্যাভ বিন রিডিং এ বুক। সো আমরা নিশ্চিত হতে পারবো হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি পাস্ট ইনডেফিনাইট হলে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শুধু কি হোয়েন নাকি হোয়াইল এবং অ্যাজ দুটোই থাকতে পারে? যেমন দেখো, ভাইস ভার্সা, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং। বলো বাক্যটা কোন টেন্সে লিখেছি? বলো মিতু, শবনম এবং অনিক, অনিক মাহমুদ। দ্য সান ওয়াজ শাইনিং, এই পর্যন্ত বলো তো কোন টেন্সে লেখা? অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস। কিরণ দিচ্ছিল, এখানে একটি কনজাংশন আছে অ্যাজ। অনেক ছাত্রের ধারণা আছে কনজাংশন দুটি ক্লজের মাঝে বসে। মনে রাখতে হবে কনজাংশন কখনো কখনো দুটি ক্লজের শুরুতেও বসতে পারে। যদি শুরুতে ব্যবহার হয় তবে প্রথম ক্লজের পরে একটি কমা ব্যবহার করতে হবে। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, তাহলে আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বলো পরের ক্লজটা কোন টেন্সে হবে, কে বলতে পারবে? শাহনাজ, আমিনা খাতুন, শেরিয়া দেশ। পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আই পাস্ট জাস্ট ইনডিফিনিট। টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বলো আই ডিসাইড নাকি আই ডিসাইডেড? আই ডিসাইড। নো নো নো, ভি টু হবে। ডিসাইডেড। আর ডিসাইডেড। ইডি আই হবে, ডিসাইডেড টু গো ডিসাইডেড। আউট, যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস, এই দুটো কিন্তু কো রিলেটেড টপিক। কারণ আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চাকরির প্রশ্ন উত্তর করতে হলে অবশ্যই সেই ক্লজের মধ্যে, সেই সেন্টেন্সে আরেকটি ক্লজ আছে এবং সেই বাক্যটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। আই রিপিট, তাহলে হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, অন্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটি যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে, অন্যটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার আসো আমরা ক্লিপ স্টোফেল এবং আদার এক্সারসাইজ থেকে কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছি। আমরা দেখি তোমরা পারো কিনা। একটা একটা করে উত্তর করবে সবাই, ঠিক আছে? শুরুতেই
বলো দেখি, সন্দীপ এবং শারমিন তোমরা দুইজন মিলে বলবে। মালিক ড্যাশ বোর্ড দ্য ট্রেন হোয়েন ইট স্টপড। এই সেন্টেন্সে কয়টা ক্লজ আছে এবং একটা কনজাংশন আছে, কোনটা বলো তো? স্যার দুটো ক্লাস আছে, হোয়েন স্যার আছে স্যার। হোয়েন। হোয়েন আছে। তাহলে হোয়েন এর স্যার পরে কিন্তু ওয়াজ দেখো, বোর্ডিং হবে। স্যার মালিক ওয়াজ বোর্ডিং হবে স্যার। মালিক ওয়াজ বোর্ডিং দ্য ট্রেন প্রথমটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, কারণ পরেরটা লেখা আছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনিটে স্যার। ইট স্টপড পরের ক্লজের সাবজেক্ট হলো ইট, আর ভার্ব হলো স্টপড। সো এটি যদি পাস্ট ইনডেফিনাইট জি হয় স্যার, তাহলে আগেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো মালিক ওয়াজ কন্টিনিউয়াস টেন্স। বোর্ডিং দ্য ট্রেন হোয়েন ইট স্টপড। তারপরেরটা বলো দেখি, যে দুইজনকে ধরবো দুইজন দুইজন করে রেসপন্স করবে, ঠিক আছে? তমা এবং পল্লব পাল তোমরা দুইজন মিলে বলো দেখি নেক্সট। জেনি ড্যাশ ডিনার হোয়েন হিজ ফ্রেন্ড কল। এখানে কি কনজাংশন আছে, কোনটা বলো? So Jenny হোয়েন। was eating. সো জেনি ওয়াজ ইটিং ডিনার, ওরা সবাই বলছে ওয়াজ ইটিং ডিনার, জেনি ডিনার করছিল যখন তার ফ্রেন্ড তাকে কল করলো। তো হোয়েনের পরেরটা পাস্ট টেন্সে লেখা আছে, এই যে ভি টু। ঠিক আছে, এরপরে বলো দেখি ঐশ্বরিয়া দাস এবং শাহানাজ, তোমরা পরেরটা বলো দেখি। এটা কি দুইটা ক্লজ আছে নাকি? Johan went to France last year. লাস্ট ইয়ার, ধন্যবাদ, কারণ এখানে একটা মাত্র ক্লজ এবং অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইভিনিং, লাস্ট মর্নিং, হ্যাঁ, একটা বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে। সো জন ওয়েন্ট টু ফ্রান্স লাস্ট ইয়ার। 4 নাম্বারটা উত্তর করো আমিনা খাতুন, অনিক মাহমুদ এবং আসমা আক্তার, যে পারবে সেই উত্তর করবে। We seen the movie Sir, last sir, night. we saw Sir, the movie we last saw night. this movie. We saw. Sir, we saw this movie last night. তাহলে তুমি যে একটু ছোট্ট ভুল করেছিলে শুরুতে, যে বলেছিলে, ধন্যবাদ তাকে ভুল করার জন্য। আসলে আমরা তো শিখবো, তাই না? মেন পারপাস হলো উই আর লার্নিং। দেখো এখানে তুমি মূলত ভার্বের রূপটা হয়তো বা ভুলে যেতে পারো মেবি। সি হলো মেন ভার্ব, এর পাস্ট টেন্স হলো 2 নাম্বার রূপ হলো স, ভি থ্রি হলো সিন। এই কারণে কিন্তু আমি বাংলাদেশের চাকরিতে যত প্রশ্ন পড়েছে সব ভার্বগুলোকে এক জায়গায় করে দিয়েছি তোমাদেরকে। তোমাদের দায়িত্ব শুধু স্টাডি করতে হবে ভার্বের এক ভি ওয়ান কোনটা, ভি টু এবং ভি থ্রি, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখি, পরে আরেকটি কনজাংশন আছে মিতু শবনম এবং পপি খাতুন, বলো তো দেখি এই 5 নাম্বার সেন্টেন্সে এখানে হোয়াইল একটি কনজাংশন আছে, তাহলে কোনটা কোন টেন্সে উত্তর করবে? স্যার হোয়াইলের পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই ওয়াজ, না না, ভুলে যাচ্ছে। কে বলবে? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, শিওর। স্যার দ্য ফোন ওয়াজ রিঙ্গিং হোয়াইল আই হ্যাড ডিনার। বাংলা অর্থ কি? কোনটা বাজছিল যখন আমি ডিনার খেলাম, নাকি আমি যখন ডিনার, তা তো হ্যাঁ, নাকি ফোনটা তাহলে বাজলো যখন আমি ডিনার করছিলাম, কোনটা বেশি সুন্দর? ডিনার। বলো, এনিবডি এলস? দ্য ফোন, স্যার করছিলাম ওইটা সুন্দর শোনাচ্ছে। হ্যাঁ তাই, হ্যাঁ। দেখো, ফোন র্যাং ও বলছে ফোন বাজলো হোয়াইল যখন আই ওয়াজ হ্যাভিং ডিনার, আমি ডিনার করছিলাম। ফোন বাজছিল তখন ডিনার করলাম, এইরূপ এর থেকে ভালো শোনাচ্ছে ফোনটা বাজলো যখন আমি ডিনার করছিলাম। সো দ্য ফোন রিং না হয়ে র্যাং পাস্ট টেন্স, হোয়াইল আই ওয়াজ হ্যাভিং ডিনার, যখন আমি ডিনার করছিলাম। এখন কোন স্টুডেন্ট যদি দ্য ফোন ওয়াজ রিঙ্গিং, ফোনটা বাজছিল হোয়াইল যখন আই হ্যাড ডিনার, আমি ডিনার করলাম, একটু অন্যরকম দেখাচ্ছে। বরং খাচ্ছিলাম, আমি যখন ডিনার করছিলাম তখন ফোনটা বাজলো, এটি বেশি সুন্দর লাগছে। সো প্রথমটা পাস্ট ইনডেফিনাইট, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। একই সাথে আমাদের একটা লার্নিং হয়েছে, সেটি হলো হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন যেখানেই আমরা দেখতে পাবো আমাদের জীবদ্দশায় পরীক্ষায়, তখন সেই ক্লজের মধ্যে, সেই সেন্টেন্সে যে দুটো ক্লজ আছে, একটি পাস্ট ইনডেফিনাইট আর একটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। পরেরটা বলো দেখি। স্যার ফয়সাল হোয়েন রহমান, হোয়াইল, হ্যাঁ বলো। স্যার হোয়েন হোয়াইল এজ এর পরে কি সর্বদাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাকি পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে? হতে পারে, প্রথমটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরেরটা পাস্ট ইনডেফিনাইট, প্রথমটা যদি পাস্ট ইনডেফিনাইট হয় পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। স্যার 5 নম্বরের এটা আমরা কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ, ভালো একটু কথা তুমি বলেছো। এখানে দ্য ফোন ওয়াজ রিঙ্গিং, ফোনটা বাজছিল যখন আমি ডিনার করলাম, এটির থেকে বেশি সুন্দর শোনাচ্ছে
দ্য ফোন র্যাং, ফোনটা বাজলো যখন আমি ডিনার করছিলাম। খেয়াল করেছো? So, মানে আমি যখন খাচ্ছিলাম তখন ফোনটা বাজলো, এটি বেশি সুন্দর। এই কারণে আমি প্রথমটাকে পাস্ট ইনডেফিনাইট করেছি, পরেরটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি। তবে নিশ্চিত থাকো পরীক্ষায় তোমাদের দুটো অপশন থাকবে না, একটা পূরণ করা থাকবে আর একটা তোমাদেরকে লিখতে হবে। চাকরির যে প্রশ্ন হবে সেখানে দুটো গ্যাপ থাকবে না, একটা লেখা থাকবে আর একটা আমাদেরকে লিখতে হবে। কাজে এটাই তোমার বোঝার সব থেকে সহজ টেকনিক, যেখানে একটা লিখে দেওয়া থাকবে। উদাহরণস্বরূপ প্রথম ক্লাসটা লেখা থাকবে, দ্য ফোন র্যাং, ফোনটা বাজলো। তখন তুমি বুঝতে পারবে প্রথমটা পাস্ট টেন্সে লেখা আছে, রিং র্যাং, তাহলে নিঃসন্দেহে পরেরটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরে কাকে ধরলাম তুমি বলো দেখি। আহ ফয়সাল রহমান এবং রেশমি, তোমরা দুইজন মিলে বলো পরেরটা কোন টেন্স হবে? আই ইট র্যাশ হেভিলি স্যার লাস্ট। লাস্ট নাইট আছে স্যার, কিন্তু পাস্ট ইনডেফিনাইট। ফার্স্ট লাস্ট ইনডিফিনাইট আছে। কি হবে তাহলে সেটি? ইট রেইনড ইট রেইনড হেভিলি। হেভিলি, প্রচুর বৃষ্টি হলো গত রাতে। জি দুটো স্যার। করে অপশন দিয়ে দিলে আসলে একটু মুশকিল। অ্যাজ শি ড্যাশ ইনটু দ্য বাস, সামওয়ান ড্যাশ হার পকেট। কি মনে হয় তোমাদের? As she was getting into the bus, someone picked her pocket. পকেট, ধন্যবাদ। এটা কিন্তু চলমান, দেখো যেহেতু যখন অ্যাজ শি ওয়াজ গেটিং ইনটু দ্য বাস, যখন সে বাসে উঠছিল, প্রবেশ করছিল, সামওয়ান পিকড হার পকেট, কেউ তার পকেটটা, পিক পকেটিং মানে পকেট থেকে, হ্যাঁ, পিক পকেটিং হলো আর কি, মানে পকেট মার যেটিকে খাঁটি বাংলায়, হ্যাঁ। সো অ্যাজ শি ওয়াজ গেটিং ইনটু দ্য বাস, মানে একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, সামওয়ান পিকড হার পকেট। তাহলে অ্যাজ কনজাংশনটার ধর্ম হলো সবসময় দুটি ক্লজের প্রথমে বা শুরুতে বসে। আর পরেরটা কোন টেন্সে লিখবে দেখো, এটি পরীক্ষার হলে একটা টেন্স উল্লেখ করা থাকবে, যেমন হোয়েন আই কল্ড অন হার। এবার বলো তাহলে প্রথমটা কোন টেন্সে হবে? স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানে একটি হোয়েন কনজাংশন আছে, তাহলে হুম শি স্যার। ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং হোয়েন আই কল্ড অন হার। যখন আমি তাকে ফোন করলাম। আর পরেরটা বলো দেখি, তমা বলো এবং পপি খাতুন, তোমরা দুইজন বলো দেখি 8 নাম্বারটা কোন টেন্সে হবে এটি? এখানে কোনো কনজাংশন আছে কি? পাস্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট। হার ফাদার ওয়াজ বাইং হার এ নিউ কার, নাকি অনলি বট বট। হার এ নিউ কার? ধন্যবাদ। বট বট। হার ফাদার বট হার এ নিউ কার, একটি নতুন গাড়ি কিনে দিল লাস্ট উইকে। তাহলে আমরা কিন্তু এখন অনেকটাই ধরতে পারছি কখন পাস্ট ইনডেফিনাইট, কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মোখলেসুর রহমান এবং মিতু শবনম বলো দেখি, এইখানে এই ক্লাসটা কোন টেন্সে হবে? 10 নাম্বার। স্যার ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হিজ ফাদার ড্যাশ, স্যার এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট আছে, হিজ হবে না। তা হতে পারে আর একটা সেন্সে, বাংলা অর্থ করতে পারবে এটা কেউ? এনিবডি এলস? সন্দীপ, বাংলা বলতে পারবে কি এটা? শারমিন সুলতানা। হিজ ফাদার ওয়াজ রানিং হিজ, এতে র্যান লেখা আছে, এটা ভি2 লেখা আছে, কিন্তু বাক্যটা তো প্রথমটা যেহেতু পরেরটা পাস্ট টেন্সে লেখা আছে, হি ডিসাইডেড টু গো অ্যাব্রোড, মানে সে যখন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল তার বাবা তাকে দৌড়ানি দিচ্ছিল, এমন বোঝাবে এখানে। হিজ ফাদার ওয়াজ রানিং হিজ হোয়েন হি ডিসাইডেড টু গো অ্যাব্রোড। সো হোয়েন বা হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে একটি যদি পাস্ট ইনডেফিনাইট হয় আর একটি পাস্ট কন্টিনিউয়াস, তো যে প্রশ্নটা করেছিল কোনটা কোন টেন্স হবে, তার জন্য উত্তরটা একটাই, যে যেটা লেখা থাকবে, একটা যদি পাস্ট ইনডেফিনাইট লেখা থাকে আর একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস লেখা থাকলে আর একটা পাস্ট ইনডেফিনাইট। এটি বেস্ট টেকনিক, এটি বেস্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ। সো রমেশ ড্যাশ এ ওয়াক হোয়েন সামওয়ান ড্যাশ হিম, এখানে অ্যাট্রাক্ট পরীক্ষার হলে লেখা থাকবে, টিটিএসসি কেইডি, হ্যাঁ। সামওয়ান অ্যাট্রাক্ট হিম, এই যে হোয়েন হলো কনজাংশন, কনজাংশনের আগে একটি ক্লজ আছে, পরে আরেকটি ক্লজ আছে, এগুলো কিন্তু আমাদের বোঝা শিখতে হবে। সো পরের ক্লজ হচ্ছে সাবজেক্ট, তোমরা দেখতে পাচ্ছ সামওয়ান হলো সাবজেক্ট, অ্যাট্রাক্ট হলো ভার্ব, ফার্স্ট টেন্সে লেখা। সো রমেশ ওয়াজ হ্যাভিং এ ওয়ার্ক, মানে রমেশ হাঁটছিল যখন কেউ তাকে অ্যাটাক করলো। সো একইভাবে পরেরটা, শি কাট হার ফিঙ্গার হোয়াইল শি ওয়াজ কাটিং দ্য ভেজিটেবলস, সে তার হাতটা কেটে ফেললো যখন সে সবজি কাটছিল, নাকি তার হাত কেটে ফেলছিল যখন সবজি কাটলো? কোনটা বলো তো সুন্দর দেখাচ্ছে?
এটা বুঝে আমরা উত্তর করতে পারবো। অনিক মাহমুদ এবং আমিনা খাতুন, বলো দেখি শাহনাজ কি হবে, কোনটা সুন্দর? সে কাট হার ফিঙ্গার, সে তার হাত কেটে ফেললো, হাতটা কাটলো বা আঙ্গুল যখন কাটলো। সবজি কাটছিল তখন হাত কাটলো। এটা বেশি সুন্দর লাগছে তাই না? হোয়েন শি ওয়াজ কাটিং দ্য ভেজিটেবল, শি ওয়াজ কাটিং। যাক, তাহলে আশার আলো হলো যে আমরা পরীক্ষায় একটা লেখা থাকবে আর একটা আমাদেরকে লিখতে হবে। সো এখানে নিঃসন্দেহে পরীক্ষায় লেখা থাকবে, অথবা সে কাট, কাট, কাট। মনে রাখবে কাট এমন একটি ভার্ব, এটার V1 এবং V2 সবগুলো সেম। হ্যাঁ, রিড, 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 কাট, 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 এটা আমরা প্রায়ই বলি, কারণ ছাত্ররা এটা ভুল করে ফেলে। তো তাহলে একটু ধারণা পেয়েছো যে পরীক্ষার হলে কখন একটি বাক্য পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে এবং কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কাজেই আমাদের যে মেন পারপাস সেটি হলো গঠন প্রণালী জানতে হবে, একই সাথে সেন্টেন্স থেকে ভার্বটা খুঁজে বের করা শিখতে হবে, এবং পরীক্ষার হলে আমরা নিশ্চিত কখন একটি বাক্য কোন টেন্সে লিখতে হবে তা বোঝার জন্য প্রতিটা ইংলিশ সেন্টেন্সের শেষে একটি করে অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ করা থাকে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শেখানো হয়েছে, কোন কোন অ্যাডভার্ব অফ টাইম থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটিও অ্যাডভার্ব অফ টাইম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাডভার্ব অফ টাইম শেখানো হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেন্টেন্সের শেষে সিন্স বা ফর থাকবে সময়ের পূর্বে। পাস্ট ইনডেফিনাইট টেন্স, এই যে অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় থাকবে, পাস্ট ইনডেফিনাইট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত দুটি ক্লজ থাকবে, হোয়েন, হোয়াইল এবং অ্যাজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সেভাবে আমরা কিন্তু নিশ্চিত হতে চাই চাকরির প্রশ্নটা হাউ টু গিভ কারেক্ট আনসার। সো এখানেও যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের চাকরিতে পড়েছে, এমন 30টা প্রশ্ন আমরা এখানে পিকড করেছিলাম তোমাদের জন্য। এখানেও কিন্তু কোনো না কোনো সেন্টেন্স রয়েছে যেটা ঠিক যেভাবে করে দেখানো আছে সেভাবেই কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে। সো নিঃসন্দেহে আমি সম্ভবত রাইট ফর্ম অফ ভার্বের শিটে ওই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, কারণ ওখানে দুটি ক্লজ আছে, তোমরা ভুল করতে পারো, দ্যাটস ওয়াই আমি এখানে মেবি কম্পোজ করিনি এটি। ঠিক আছে। সো তাহলে তোমাদের এটাই আজকের হোমওয়ার্ক থাক। আর একটা দিন আমরা একটু টেন্স নিয়ে কথা বলার পরে আমি সরাসরি চাকরির প্রশ্নগুলো ধরে ধরে 23 এবং 24 সালে বাংলাদেশের চাকরিতে গ্রামার প্রশ্ন পড়েছে প্রায় 300টার অধিক, এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আমি ফাইন্ড আউট করি কোনটা রাইট কোনটা রং, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে নিশ্চিত হবে একটি সেন্টেন্স সঠিক নাকি ভুল, কি কি জানতে হবে আমাদের, আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে বলবো। জাস্ট অনলাইনের এক্সট্রা ক্লাসগুলো তো তোমরা উপস্থিত থাকলেই চলবে, আর অফলাইনে তো আমরা পড়তে থাকবো গ্রামার ইনশাল্লাহ। ঠিক আছে সন্দীপ? সো একজন নাম লিখতে পারেনি জি বিধায় স্যার। তাকে কিন্তু কোনো পড়া ধরতে পারি নাই। তুমি আইটেল ভীষণ, গতদিনে বলেছিলাম নামটা লিখতে হবে একটু, হ্যাঁ সম্ভব হলে। সো তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, আবার সোমবার দেখা হবে এভাবে আমরা। হ্যাঁ বলো তোমাদের। বলছি স্যার, এই যে কালকে আমাদের রবিবারে যে ম্যাথ ক্লাস, ওখানে কি আমাদের মানে ম্যাথ